যে বিষয়গুলো নিয়ে আমাদের খবর করতে হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে চর্চা করতে হচ্ছে, আমরা এগুলো নিয়ে খবর করতে চর্চা করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, কারণ আমাদের অস্বস্তি হয়। কারণ আমরা এই অস্বস্তিগুলো এক এক করে পার করে এসেছি। আমরা এই অস্বস্তিগুলো কামদুনি, হাঁসখালি, তার আগে পার্ক স্ট্রিট, আরজি করে পুহিয়েছি, আর এখন আবার বারুইপুরে এই নিয়ে চর্চা করতে হচ্ছে। এবং ঠিক এই জায়গা থেকে আজকে আমরা কথা বলছি এনকাউন্টার নিয়ে। অভিযুক্ত প্রভাস, সে যখন পালাতে যায় তখন তাকে পুলিশ গুলি করে, কারণ পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশের দিকে সে বন্দুক তাক করেছিল, পুলিশ বাঁচতে তাকে গুলি করা হয়। মনে করে থাকবেন এই প্রভাস মণ্ডলকে নিয়ে কিন্তু গোটা ঘটনা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছিল। এই প্রভাস মণ্ডলই জানিয়েছিল কোথায় দেহ রয়েছে, অর্থাৎ গোটা বিষয় সে সমস্তটা জানতো, সমস্ত কিছু করেছে। তারপর দাবি করে গিয়েছে না সে কিচ্ছু জানে না, কিচ্ছু করেনি, বাকিরা করেছে। থানায় জি 24 ঘন্টার এক্সক্লুসিভ ফুটেজ কালকে দেখিয়েছি সে কিভাবে পুলিশের সামনে থেকে তর্ক করে গিয়েছে। এই এনকাউন্টার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে এভাবে এনকাউন্টার ইনস্ট্যান্ট জাস্টিস করা যায় কিনা। আমরা উত্তর আমি খুঁজবো না, বরঞ্চ যাদের মাধ্যমে খোঁজার চেষ্টা করব তারা ভুক্তভোগী, তারা এই ধরনের ঘটনা সহ্য করেছেন, তারা এখনো পর্যন্ত লড়াই করছেন এবং এখনো পর্যন্ত তারা বিচার পাননি। তারা দাবি করছেন বিচার চাই, বিচার চাই। একজন 13 বছর ধরে দাবি করছেন। কামদুনির ঘটনা, নির্যাতিতার মা আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। একজন 13 বছর ধরে লড়াই করছেন। ওই নির্যাতিতার বন্ধু তখন ছোট ছিলেন, এখন লড়াই করতে করতে বড় হয়েছেন, বুঝতে শিখেছেন যে কাজটা কতটা কঠিন। মৌসুমী কয়াল রয়েছেন আমার সঙ্গে, আর যে দুজন আমার সঙ্গে রয়েছেন তাদের লড়াই আমরা শুরু থেকে দেখেছি। আরজি কর নির্যাতিতার মা বাবা রয়েছেন আমাদের সঙ্গে। রত্না দেবনাথ একজন বিধায়ক এখন, এবং ভাবুন আমরা গত কয়েকদিনের ধারাবাহিকতা যদি দেখি, আমাদের বাংলার মানুষই তো এই দুটো মানুষকে কত রকম ইস্যুতে সমালোচনা করে যাচ্ছেন এখনো পর্যন্ত, বিভিন্ন নতুন নতুন ইস্যু। তারপরেও তারা দাবি করছেন বিচার চাই, জাস্টিস চাই। কাকে কার বিচার চাই আমরা জানি না। আমি শুরুতে রত্না দেবনাথের কাছে যাব। এনকাউন্টার নিয়ে অনেকে বলছেন অনেক রকম মতবাদ। কেউ বলছেন ঠিক হয়েছে, কেউ বলছেন না না আইন মেনেই তো করতে হবে। আপনি একজন এখন এই লড়াই করতে করতে আইন প্রণেতা, আপনি কি বলবেন? এই যে প্রভাস, ইনি যে কাণ্ড ঘটিয়েছেন সেটাও নিন্দনীয়। তারপরেও পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল পুনর্নির্মাণ করার জন্য ঘটনার, তখন পুলিশের কাছে রিভলভার কেড়ে নিয়ে পুলিশকেই আক্রমণ করেছেন। তো তাকে কি বাঁচিয়ে রাখা যায়? এটা যা হয়েছে একদম ঠিক কাজ হয়েছে। এইভাবে যদি অপরাধীরা শাস্তি পায় তাহলে অপরাধের প্রবণতাটা কমবে সমাজে। সমাজে আমরা নারীরা, আমরা মেয়েরা, ছোট্ট মেয়েটা কি বুঝতো? কিছুই এখনও পৃথিবীর কিছুই দেখেনি, তার আগে তাকে এরকম ধর্ষিতা নাম নিতে হলো, চলে যেতে হলো। যেমন আমার মেয়েটা এত কষ্ট করে এত বছর ধরে ডাক্তার হয়েছিল, তার 8-6 মাস পরে এমডি ডিগ্রি হয়ে যেত। তার স্বপ্ন ছিল মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে, আমার টাকা পয়সা চাই না। সেই মেয়েটাকেও নির্যাতিতা নাম নিতে হলো, তার কর্মস্থলে তাকে খুন হতে হয়েছে। আর আমরা বাবা মা সেই বিচারের আশায় এখনও প্রতিবাদ করে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা অপরের কথা, হেনস্থা, অনেকেই আমাকে নিয়ে গান বেঁধেছেন। এসব করলে কি হবে? আমি যদি সারা রাতও রাস্তায় বসে থাকি তাহলে কি বিচার হবে? এটাই হচ্ছে ঠিক পন্থা, যে অপরাধীকে শাস্তি দেওয়ার। এইভাবে শাস্তি দিলে অপরাধের প্রবণতাটা কমবে, অবশ্যই কমবে। আমি কাকুর কাছে যাবো। শেখর দেবনাথ রয়েছেন। কোথাও গিয়ে লড়াই করতে 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 যখন আপনাদের বিরুদ্ধেও নানান আঙুল উঠতে শুরু করে বিভিন্ন ইস্যুতে, কোথাও কি অস্বস্তি হয় না যে আমরা তো একটাই শুধু বিচার চাইছি, কত লড়াই করব আর কার কার সাথে লড়াই করব? না না না, কোনো রকম এরকম অস্বস্তি হয় না। আমরা এগুলোকে জাস্ট মানে কোনো রকম কিছু মনে করি না। বিগত সরকার যখন এই দুষ্কৃতীদের প্রশ্রয়কারী সরকার ছিল, তখনও তারা বিভিন্নভাবে আমাদের আক্রমণ শানিয়েছে। আমরা একটা কথাই তাদের সবসময় বলেছি, তারা একবার এসে আমাদের দেখে যান যে আমরা কিভাবে থাকি, কিভাবে চলি, তারা বুঝতে পারবেন। এখনও যারা আমাদের আক্রমণ করছে, যাদের এটা অভ্যাস, সমাজটাকে তো ঠিক করে তারা বলেন ঠিকই যে আমরা এই করি সেই করি, কিন্তু সমাজটাকে গঠন করার জন্য কে কী করেন
সেটা নিয়ে আমাদের অনেক সন্দেহ আছে। আমার মেয়ের ব্যাপারে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কারা বিচার চেয়েছেন সেটা নিয়েই সবার আগে কোশ্চেন চিহ্ন কিন্তু আমরাই তুলে দিয়েছি। যখন আমরা নিজেরাই প্রভাবশালী হয়ে বিচার পাওয়ার চেষ্টা করেছি, যখন আমরা নির্বাচনে দাঁড়াবো বলে ঘোষণা করেছি, তখন থেকেই এই সমাজের উপর একটা কোশ্চেন চিহ্ন আমরা তুলে দিয়েছি যে প্রভাবশালী ছাড়া বিচার পাওয়া অসম্ভব। সুতরাং যারা আন্দোলন করেছেন তারা যেভাবে ভাবছেন যে আমরা বিচার ছিনিয়ে আনার জন্য লড়াই করছি, কিন্তু তারা আদৌ বিচার আমরা পাই সেটা চেয়েছেন কি না আমাদের সন্দেহ আছে। কামদুনির ঘটনা নির্যাতিতা মা রয়েছেন, আর তার লড়াই তো দীর্ঘ 13 বছর ধরে, এবং এই 13 বছরে একেবারে তৎকালীন যে শাসক কি কি সহ্য করতে হয়েছে আপনাকে? জেঠিমা, আমি আপনাকে জিজ্ঞেস করছি। দেখুন, 2013 7ই জুন এই ঘটনাটা ঘটেছে। আর কতদিন চোখের জল ফেলবো? মেয়ের জন্য ওই বিচার চাই। আমরা নতুন সরকারে এসেছে, তানার কাছে আমরা দেখা করতে চাই, গিয়ে আমাদের ফাইলটাও খোলা হোক। অভয়ের মার অভয়ের ফাইলটাও খোলা হয়েছে, আমাদের ফাইলটাও খোলা হোক। এই দুষ্কৃতীদের এরকম স্পটেই যেন মারা হয়, এরকম আমি চাই। এইরকম মেরেছে, খুব ভালো হয়েছে। আমার তখন যদি এরকমভাবে মেরে দিত নজনারে, আমি খুব খুশি হতাম। কেননা আমার মেয়েটারে কত কষ্ট করে মেরে মার্ডার করা হয়েছে, কিভাবে তার জীবনটা গেছে, কত কষ্টে তার জীবনটা বার হয়েছে। কিন্তু ওদেরও ওইরকম মারার দরকার, গুলি করে মেরে দেওয়ার দরকার। না পারলে আমাদের হাতে দিলে আমি তো মনে হচ্ছে ওদের একেবারে মেরেই দিতাম। তা কি বলবো, ওই সব আসামিদের সব ছাড়া পড়লো, যে 4 জন ছাড়া পড়লো, ওই 4 জনের যেন আবার ঢোকানো হোক, ঢুকে যেন ওদের এরম শাস্তি দেওয়া হোক, তাহলে ওদের জাহানে একটু ভয় হবে। ওদের ভয় নেই। এই যে নারীরা কিভাবে রাস্তায় বার হবে, দেখুন, যে পরীক্ষা দিয়ে বাড়ি আসছে দিনই তাকে মেরে কি করলো আমার মেয়েটারে। আমার এই চোখের জল আর কত ফেলবো, আমার কি ভাষা দেবো। ওদের যা মেরেছে, এরকম মারলে আমার পক্ষে তো খুব ভালোই হতো। আমি আর কি বলবো, আমার ভাষা আর কি আছে। আমি যেন বিচারটা ভালো পাই। শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী হয়েছেন নতুন, ওনার কাছে অনুরোধ করব যে আমারও যেন এইরকম বিচার চাই, এইরকম যেন ওদের মেরে দেওয়া হোক, যেমন সবকটারই যেন মেরে দেওয়া হোক। ওদের জীবনে যেন বেঁচে না রাখাই দরকার, ওদের জীবনে যেন বেঁচে না রাখাই দরকার। আমি শুধু বিচারের অপেক্ষায় রয়েছি। আমার জীবনে কোনো দাম নেই। আমি এত ওষুধ খাই, আমার ঘুম হয় না। ভোর রাত ওই মেয়ের চিন্তা করে ছোটোই থেকে মানুষ করেছি, কত কষ্ট করে, সেই সব মনে পড়ে। আর ওই রকম আমার চোখের জল বালিশ ভিজেই যায়, ভোর রাত বালিশ ভিজেই যায়। সকাল হয়ে গেছে, কি করব, মেয়েটা তো আর পাই না, আর পাবো না। মেয়েটার চিন্তা করে আমার দেহটা শেষ। আমার কোথাও গিয়ে অস্বস্তি হচ্ছে একজন অ্যাঙ্কার হিসেবে। কি জানেন তো, আজকে আমি যাদের সাথে এখানে রয়েছি এই স্টুডিওতে, প্রত্যেকে কাঁদছেন, বিচার না পেয়ে কাঁদছেন, এবং আমাকে শুধু খবরগুলো করে যেতে হচ্ছে। কখনো খুব অসহায় লাগে এই জায়গা থেকে যে আমরা কি করতে পারি খবরটা পৌঁছে দেওয়া ছাড়া। মৌসুমী রয়েছেন আমার সঙ্গে। মৌসুমী শুধুমাত্র তার বান্ধবীর জন্য যে লড়াইটা শুরু করেছেন, তারপর কতজনের বান্ধবী, কতজনের মেয়ে, কতজনের স্ত্রী, তাদের হয়ে সুর চড়াতে হয়েছে মৌসুমীকে, এবং এখনো পর্যন্ত মনে হয় কোথাও কি ক্লান্ত লাগে, যে মনে হয় যে আর কতদিন, আর কত এভাবে। না, আমি কখনো ক্লান্ত হয়ে পড়িনি। কারণ 13 বছরে যখন মমতা ব্যানার্জি বলেছিল এরা মাওবাদী, বিভিন্নভাবে তকমা লাগানো হয়েছিল, বিভিন্ন মিথ্যা মামলায় 15-20টা কেস দিয়েছিল যাতে আমাদের কণ্ঠকে রোধ করা যায়। বলা হয়েছিল একটা চাকরি নাও, মেরুদণ্ডটা যে সোজা ছিল সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি আমার মেরুদণ্ডকে সোজা রেখে এখনও পর্যন্ত লড়াই করে আসছি, শুধু আমাদের ঘরের মেয়ের বিচারের জন্য। তো আজ যখন দেখলাম যে এনকাউন্টার হলো, আমি জানি যারা এই সমাজের আইনের কাজ করেন, যারা কমিশনার আছেন, সবাই প্রশ্ন হয়তো তুলবেন যে এনকাউন্টার হয়তো ঠিক নয়। কিন্তু আমি বলবো, আমাদের জায়গায় যদি আপনারা থাকতেন না, তাহলে এনকাউন্টার নিয়ে আপনারা প্রশ্ন তুলতেন না।
হ্যাঁ, সাধারণ মানুষের মনের কথা আমি বলছি। ঠিক হয়েছে, ঠিক এটাই দরকার ছিল, ইনকাউন্টারই দরকার ছিল, যেখানে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যায় এই রাজ্যে, যেখানে প্রশাসন বিক্রি হয়ে যায় এই রাজ্যে, সেখানে আইন কিসের আইন? সেখানে আমরা আইন মানি না, আর আইন দরকার নেই। আমি আইনের লোক নই, আমি কোনো কমিশনার নই, তাই আমি কোনো কমিশনের কথাও আমি মানি না, আমি আইনের কথাও মানি না। কারণ দীর্ঘদিন ধরে আইনের হয়ে যে লড়ে গেছি আমরা, সেই আইন বিক্রি হয়ে গেছে টাকার বিনিময়ে। তাহলে কিসের আইন? ঠিক হয়েছে, ইনকাউন্টার হয়েছে। যেমন আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন খরচ করে দেবো, খরচের খাতায় নাম বসিয়ে দিয়েছে, এটাই ঠিক হয়েছে। আজ খরচের খাতায় এই ধর্ষকদের নাম উঠে গেল। এবার থেকে এইভাবে খরচই হবে এই রাজ্যে, আর ধর্ষণকারীদের নিঃশ্বাস আমরা নিতে দেব না। আমাদের এই নতুন বাংলা তৈরি হবে এই রাজ্যে, ধর্ষণকারীরা স্বাধীনভাবে এই রাজ্যে আর ঘুরতে পারবে না। আমরা বলবো ঠিক হয়েছে, এখনো হবে। আর এবার থেকে আমরা অসুর বধ যে শুরু হয়েছে, অসুর বধই হবে, আর আমরা ধর্ষণ হতে দেব না এই রাজ্যে। আচ্ছা, আমি এই জায়গা থেকেই আমি আপনার কাছে যাব। মানে মুশকিলটা হচ্ছে যে আপনি সিস্টেমের বাইরে থেকে লড়াই করেছেন, তখনও কাঁদতে হয়েছে, এখন সিস্টেমের মধ্যে থেকে লড়াই করছেন, এখনও আপনাকে কাঁদতে হচ্ছে। সিস্টেমটা কি এমনই তৈরি হয়ে গেছে যে কাঁদাটাই দস্তুর? এই মানে এতটাই জটিল, এতটাই কুটিল যে লড়াই করতে করতে মানে ক্লান্ত হয়ে যেতে হয়, মানে থুতনি চোয়াল থেকে যায়, এরকম কঠিন? লড়াইটা জটিল নয়, সরকার জটিল করেই দেন। বিগত সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, তিনি সবাইকে দান, ভাতা, জুয়া, মদ এগুলোতে ভুলিয়ে রাখতেন। শিক্ষা, স্বাস্থ্য আমাদের পশ্চিমবঙ্গে তো নেই। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, দুটোই খারাপ। আর 2024 9ই আগস্ট সেই যে বেআব্রু স্বাস্থ্যক্ষেত্রের বেআব্রু দশাটা ভেঙে আমার মেয়ের মৃত্যুর পরে এটা বেরিয়ে পড়েছিল, আলগা হয়েছিল, সেই জায়গাটা এখনও ঠিক হয়নি। এখনও আমার কাছে সবাই এসে ফাইল জমা করে যাচ্ছেন, কোনো দিন বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে, কোনো দিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে। কালকেও আমি একজন বাবা, তার মেডিকেল পড়া মেয়ে, তাদের স্বাস্থ্য ভবনে পাঠিয়েছিলাম। তারা আমাকে এসে ধন্যবাদ জানিয়েছেন যে আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিয়েছি। তবে এই স্বাস্থ্যমন্ত্রী এমন স্বাস্থ্যমন্ত্রী যে সাধারণ মানুষ গিয়েও কথা বলতে পারে। আমার সঙ্গে যেখানেই দেখা হয় সেখানেই কথা হয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। আর আগে স্বাস্থ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে অন ডিউটি একটা ডাক্তার হসপিটালে খুন হয়ে গেল, আর স্বাস্থ্যমন্ত্রী কিছু জানলেন না, স্বাস্থ্য সচিব কিছু জানলেন না, কলেজের প্রিন্সিপাল কিছু জানলেন না। এগুলো তো আমরা বাবা মা হিসাবে বিশ্বাস করব কি, সারা বিশ্ববাসীই বিশ্বাস করে না। ঠিক। আমি এই জায়গা থেকে একটু কাকুর কাছে যাব। এই যে ধরুন সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, আমার হাতে ক্ষমতা, আমি কাকে বাঁচাবো না বাঁচাবো এই যুক্তি আসছে। কিন্তু আপনি দেখুন, আপনারা এটা ফেস করেছেন, যারা সরকারে নেই, যারা বিরোধী, তারা পর্যন্ত আপনাদের ছেড়ে কথা বলছে না। একদম। এইখানে আমি একটা কথা বলি, আমরা যখন প্রথম আন্দোলন করছিলাম, আমরা নেমে পড়েছিলাম সরকারের বিরুদ্ধে। এই সরকারকে চোখে চোখ রেখে কথা বলছিলাম যে এই অন্যায় হয়েছে, এটা আমরা লড়াই করবই। এটা হয়নি। এটা মুখ্যমন্ত্রী, তিনি একজন সাধারণ নাগরিকদের কি বলবো, ওই তার সংসারটা অনেক বড়। আমরা যেমন পরিবারের একজন সদস্য, মেম্বার যিনি থাকেন বয়স্ক, তিনি তার সংসারটা দেখাশোনা করেন। মুখ্যমন্ত্রীও ঠিক সেরকম। তো আমি তার চোখে চোখ রেখে বলেছি, তুমি ঠিক কাজ করোনি, তুমি আমার মেয়ের বিচার দাওনি। তখন আমাদের এলাকার অনেকেই বলেছে, তুমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করবে, পারবে? তখন আমি তাদের বলেছি, হ্যাঁ পারবো। কারণ আমার মেয়েটা ছোট্টবেলা থেকে নিজেই বলতো, মা আমি ডাক্তার হব। তখন আমরা একটা টালির চালের বাড়িতে থাকতাম। আপনারা দেখেছেন, অনেকে আমাকে দর্জি কাকিমাও আখ্যা দিয়েছে। তো ওর বাবা যখন স্কুল থেকে ওকে আনতে যেতেন, তো ওই আমাদের স্কুল ড্রেস ইউনিফর্ম তৈরি হয়, সেগুলো গাড়ির পেছনে থাকতো, আর ওকে নিয়ে আসতেন। ও যখন ডাক্তার হয়ে গেছে, তারপরেও ওর বাবার যে দোকানে মাল দিত, সেই দোকানের মাল নিয়ে ও ডিউটি যেত।
দোকানে মাল দিয়ে তারপরে ও ডিউটি জয়েন করতো। কোনো ওর মধ্যে কোনো কিচ্ছু ছিল না যে আমি একজন ভালো ডাক্তার, সেই যে একটা মানে একটা কোনো সময় দেখাতো না। এবং আমাদেরও কখনো ছোট করে কোনো দিন কথা বলতো না, কাউকে ছোট করে কথা বলতেই ও জানতো না। সেইখানে আমি যদি প্রতিবাদ না করতাম, আমি মেয়ের কাছে কি জবাব দিতাম? আর এখনও আমি যে এই রাজনীতিতে পা দিয়েছি সেটা মেয়ের বিচারের জন্যই। কিন্তু সবাই তো আর পারেন না যে বিচার পাওয়ার জন্য রাজনীতিতে আসতে হবে। না, কিন্তু অনেকেই আমি বলেছে। যে প্রশ্ন কাউকে করেছিলাম, এই বিচার নিয়ে দেখুন তো বিরোধীরাও রাজনীতি করে, এবং সেইটা নিয়ে যখন আপনি প্রতিবাদ করতে যাবেন আপনি ভিলেন। আমাকে ফোন করে বলা হচ্ছে আপনার চেয়ারের লোভটা এত বেশি যে আপনি মেয়ের বিচার নিতে ভুলে গেছেন, মেয়ের বিচারের কথা আপনি বলেনই না। তো আমি একদিকে একজন প্রতিবাদী মা, আর একদিকে আমি এখন রাজনীতিতে পা দিয়েছি, সেখানে জনগণের প্রতিনিধি। তো আমার দুটোই ঠিক করে পালন করতে হচ্ছে। যেমন আমি জনসাধারণের প্রতিনিধি হয়ে কাজ করব, তেমনি আমি রাতে বাড়ি ফিরে আমি মা। আমি সারাটা রাত আমার মেয়ের সাথেই থাকি, আগেও যেমন থাকতাম। আমার মেয়েটা আমার কাছেই রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, এইভাবেই যেন আমরা সবাই বিচারটা পাই। এই যে কামদুনির, এই যে আমার মেয়ে আরজিকরের ঘটনাটা তো আমরা বাবা মা হিসেবে নয়, ঠিক। কেউ মেনে নিতে পারেনি। সারা বিশ্বে একটা আলোড়ন তুলে একদমই। আচ্ছা, ঝড় আমি বয়ে আমি গেছে। এই মুহূর্তে একটা ছবি দেখাতে চাইবো। মিছিল তো হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, আর সেই মিছিলে এখন উত্তেজনার ছবি সামনে আসছে। বালিগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের মিছিল, সেই মিছিলে উত্তেজনা। আমি এই তৃণমূল কংগ্রেসের মিছিলে কি চলছে আমি একটু আপডেট নেবো। তার আমি একটু শেখরবাবুর কাছে যাব। তৃণমূল কংগ্রেস মিছিল করছে উই ওয়ান্ট জাস্টিস বলে, কিরকম লাগছে? নির্লজ্জ, মানে নির্লজ্জ একটা দল যা বলে পৃথিবীতে। মাছের মায়ের পুত্র শোক বলে একটা কথা আছে না, এটা একদম আগে মনে ছিল না যখন এটাই হচ্ছে তাই, মানে নির্লজ্জ বলতেই হয়। আর এই সমস্ত ঘটনা নিয়ে যারা রাজনীতি করে তাদের মানে একদম কী বা ভাষায় ধিক্কার জানো, সেই ভাষা নেই, সেই ভাষা এখন অভিধানে আসেনি। আমার অভিধানে মেয়ের আসলে অবশ্যই মৃতদেহের সেই সামনে ঘটনা- কে টাকা পাঠিয়েছিল ডিসি নর্থের কাছে? কে পাঠিয়েছিল টাকা? একটা মেয়ের মৃতদেহ সামনে রেখে বাবা মা হিসাবে আমরা টাকা ধরবো? উনিই পাঠিয়েছিলেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রীই পাঠিয়েছিলেন টাকাটা। আমি মিছিলের আপডেট নেওয়ার চেষ্টা করব। প্রবীর রয়েছেন আমার সঙ্গে, ওখানে কি চলছে, কোন জায়গায় এই অবস্থা, একটু প্রবীরের কাছ থেকে আপডেট নিই। প্রবীর, দেখো, তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা, বালিগঞ্জ ফাঁড়িতে তুমি সেই ছবি দেখতে বালিগঞ্জ ফাঁড়িতে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। একদিকে তৃণমূলের ছাত্র যুব শাখা, তাদের মিছিল, অভিযোগ দফায় দফায় তারা বাধা দিচ্ছে এই মিছিলে। এই মিছিল তারা করতে দেবে না বলে হয়নি। আজকে বারুইপুর নিয়ে তারা রাস্তায় নেমেছেন। এই নাটক ছাড়া, রাজনীতি ছাড়া কিছু নয়। ফলে দুপক্ষের মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আর একবার এবং একটু জানতে পারো, কলকাতা তোমার কথা পুলিশ। কেটে গেল, কোন দুই পক্ষ রয়েছে এই মিছিলে? দেখো, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, একদম দুজনের সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে কলকাতা হাইকোর্টের অনুমতি সত্ত্বেও বিজেপি কর্মীরা তাদের মিছিল করতে বাধা দিচ্ছে, এবং এই পুরো এলাকা জুড়ে বিজেপি মাইক লাগিয়ে দিয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগানিং চলছে বলে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করছে যে রাজ্যে এত ঘটনা ঘটেছে তৃণমূল সরকারের আমলে, কখনো তো তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতে দেখা যায়নি। তবে কেন আজকে বারুইপুরের ঘটনা নিয়ে, যেখানে বিজেপি সরকার অনেকগুলো পদক্ষেপ করেছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে রাজনীতি করছেন? ফলে এই বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে তুলকালাম কাণ্ড হাজরা মোড়, বালিগঞ্জ ফাঁড়িতে যে মিছিল যাওয়ার কথা হচ্ছে হাজরা পর্যন্ত, সেখানে দাঁড়িয়ে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীরা কার্যত সম্মুখ সমরে, মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের প্রচুর আধিকারিক। যে কোনো মুহূর্তে যে কোনো বড় সমস্যা ঘটতে পারে আশঙ্কা করছে পুলিশ। ফলে পুলিশ চেষ্টা করছে, সিআরপিএফ চেষ্টা করছে দুপক্ষকে ঠিক
দূরত্ব রেখে এবং তৃণমূল আচ্ছা, কংগ্রেসের আচ্ছা। কলকাতা হাইকোর্টের মিছিল শেষ করাতে। আচ্ছা প্রবীর, ছবি রাখো, কারণ যদি বড় কোনো ঘটনা ঘটে আমরা আবারও যাব। তবে আমাদের সঙ্গে কামদুনি নির্যাতিতার মা রয়েছেন এই মুহূর্তে। আমি জেঠিমার কাছে আরেকবার একটা প্রশ্ন নিয়ে যাব। এই গত 13 বছরে তো অনেক মিটিং মিছিল দেখলেন, এখনও দেখুন নতুন ইস্যু, নতুন মিছিল, কি বলবেন? দেখুন, এই সরকার এসেছে, নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কড়া স্টাফ নিয়েছে। এবার দুষ্কৃতীর যদি এরকমই সাজা দেওয়া হয় তাহলে ওদের ভয়তে, ওদের আতঙ্ক হয়ে ওরা এইসব কাজ আর করতে সাহস পাবে না। কেননা ওদের সাহসটা বেশি হয়ে গেছে। মমতা সরকার যখন, তৃণমূল পার্টি যখন ছিলেন, একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কিন্তু আগামী শনিবারে এই যে নাবালিকাটার যে ধর্ষণ করে জলে ডুবিয়ে মারা হয়েছে, এই স্পটে পুলিশটা মেরে দিয়েছে, আমি তো খুব খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।